নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণেই আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছিলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি রচনা পালাবার পথ নেই। এই উপন্যাসের আজ আমরা শুনব পঞ্চম পর্ব। আসুন তাহলে সকলে মিলে উপন্যাসটি শুনে নেওয়া যাক। অর্চিষ্মান ফিরল 9টা নাগাদ। ঘর অন্ধকার করে বিছানায় শরীর ছেড়ে দিয়েছিল বিদিশা। আলো জ্বলতেই ধর্মড়িয়ে উঠে বসল। অর্চিষ্মানের চোখে বিস্ময়। অসময়ে শুয়ে আছো যে? বিদিশা ঝিমঝিম করছে মাথা, তবু দ্রুত ধাতস্থ করে নিল নিজেকে। বলল, এমনি। কিছু নিশ্চয়ই হয়েছে, নইলে এখন তো তোমার বাহ্যজ্ঞান শূন্য হয়ে টিভি দেখার কথা। অর্চিষ্মান ভুরু কোঁচকালো। শরীর খারাপ? মানুষের মন কি বিচিত্র। অর্চিষ্মান যে লক্ষ্যই করেনি বিদিশা কদিন ধরে টিভি চালাচ্ছেন না। এতে তো বিদিশার স্বস্তি পাওয়ার কথা, কিন্তু হঠাৎই যেন বিদিশার বুকে সূক্ষ্ম অভিমানের ধোঁয়াশা। কেন সারাক্ষণ শুধু কাজের চিন্তায় ডুবে থাকবে অর্চিষ্মান? বিদিশা যে এত কষ্ট পাচ্ছে, দুর্ভোগ পোহাচ্ছে, হোক না সে তার নিজেরই কর্মফল। অর্চিষ্মান একবার ভুলেও নজর করবে না? প্রশ্নের উত্তরে হয়তো মিথ্যে বলবে বিদিশা, হয়তো এড়িয়ে যাবে স্বামীকে, তবু তো মনে হবে মানুষটা তার পাশে আছে, তার কথা ভাবে। মাত্র কমাসে বিদিশা স্বামীর কাছে এত পুরনো হয়ে গেল। ম্লান হেসে বিদিশা বলল, তেমন কিছু না, একটু মাথা টিপটিপ করছে। ওষুধ খেয়েছো কিছু? না, দেখছি এমনিই কমে যাবে। দেখো বাবা, আবার জ্বরটর বাঁধিয়ে বসো না সিজন চেঞ্জের সময়। হালকা শীষ দিতে দিতে অ্যান্টি রুমে ঢুকে গেল অর্চিষ্মান। জুতো খুলছে, পোশাক বদলাচ্ছে। এই সময়টা অর্চিষ্মানের পায়ে পায়ে থাকে বিদিশা। হাতের সামনে সব কিছু জুগিয়ে দেয়। বাথরুমে তোয়ালে রেখে আসে। বাইরে থেকে এলে অল্প গরম জলে হাত মুখ ধোয়ার বাতি কাছে অর্চিষ্মানের। অন করে দেয় গিজার এবং অবশ্যই গ্লাস বোতলও সাজায়। আজ কিছুই ইচ্ছে করছে না, সত্যি যেন মাথাটা জমাট পাথর। অর্চিষ্মান অবশ্য পরনির্ভর মানুষ না, নিজেই টুকটাক সারছে সব। একটু নিশ্চিন্ত হয়েই বিদিশা শুয়ে পড়ল আবার। শুয়ে শুয়েই কানে এলো অর্চিষ্মান হেরে গলায় গান ধরেছে বাথরুমে। দীঘার সেই গান, মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। উফ, ওই পিতঘুটে গানটাই কেন যে এত পছন্দ অর্চিষ্মানের। সুমিত দরজায় এসেছে। বাবু খেতে বসে গেছেন, আপনি যাবেন না বৌদি? অনিচ্ছা সত্ত্বেও উঠল বিদিশা। না গেলে ঝঞ্ঝাট হবে। এক্ষুনি হয়তো ছুটে আসবেন শ্বশুরমশাই। সামান্য মাথা যন্ত্রণার জন্য হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসবেন। বিয়ের মাসখানেকের মাথায় একদিন তলপেটে ব্যথা হয়েছিল বিদিশার, মামুলি মেয়েলি ব্যথা। রাত্রে দিনরাতের খাওয়ার টেবিলে গিয়ে দাঁড়ায়নি। ব্যাস, তক্ষুনি শ্বশুরমশাই ডাক্তারকে কল দেন আর কি। শেষে অর্চিষ্মানই ধমকে ধমকে নিরস্ত করেছিল বাবাকে। আজ সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না, যতই কষ্ট হোক। দীননাথের নৈশহারটি বেশ সংক্ষিপ্ত। 3টে রুটি, 2টি সবজি দিয়ে, একটি দুধে ভিজিয়ে। রুটি ছিঁড়তে ছিঁড়তে দীননাথ বললেন, বুঝলি বেটি, আজ লাহিড়িটাকে চব্বর টাইট দিয়েছি। বিদিশা জোর করে কৌতূহল দেখালো, তাই বুঝি? হ্যাঁ রে, পরপর 2টো গেমেই লাহিড়ি মাত। রোজ রোজ আমায় হারিয়ে দেবে তা কি হয়? দিন আমারও আসে। ও, সে আনন্দেই বুঝি সিরতা শুনছিলে? তোর বুঝি কানে গেছে? দীননাথ মুখ তুললেন। সেতারে সুরে সবসময় সুখ থাকে না রে পাগলি, কষ্টও থাকে। তোমার আবার কিসের কষ্ট? ওই যে লাহিড়িটা রোজ রোজ যেতে আজ হেরে গেল। বেচারার মুখ যদি তখন দেখতিস। দীননাথ ফোঁস করে একটা শ্বাস ফেললেন। জিতেও সবসময় আনন্দ হয় না রে, হারার কষ্ট কি তা তো আমি বুঝি। বিদিশা হেসে ফেলল। মানুষটা সত্যিই বড় সরল। প্রতিদ্বন্দ্বীকে হারাতেও চান, আবার হারিয়ে মন খারাপও হয়।
এমনটা বোধ হয় একমাত্র শ্বশুরমশাইয়ের মতো মানুষের পক্ষেই সম্ভব। হাসি হাসি মুখেই বিদিশা বলল, তাহলে কেন বড় মুখ করে বললে লাহিড়াকে টাইট দিয়েছ? ওটা তো আমার নিজের আনন্দ, তা বলে অন্য কারোর দুঃখে খারাপ লাগবে না। থাক, আর শোক আহ্লাদ করে কাজ নেই, কাল আবার হেরে এসো, সব কাটাকুটি হয়ে যাবে। শ্বশুরমশাইয়ের কাছে আরও একটুক্ষণ থেকে ঘরে ফিরল বিদিশা। স্নান সেরে ফিটফাট হয়ে গেছে অর্চিষ্মান। ধোপ দুরস্ত পাজামা পাঞ্জাবি চড়িয়েছে, কোলন ছড়িয়েছে গায়ে। গ্লাস বোতল নিয়ে সে এখন সোফায়। দীননাথের সঙ্গে কথা বলে বিদিশার মাথাটা সামান্য হালকা হয়েছিল। কোলন আর সুরার মিশ্র গন্ধে ব্যথাটা আবার চড়াং করে উঠল। ড্রয়ার খুলে ওষুধ খুঁজছিল বিদিশা। অর্চিষ্মান বলে উঠল, তোমার দাদা তো দিন দিন খুব ফান্টুস হচ্ছে গো। বিদিশা ঘুরে তাকালো। কেন? খুব বাড়ি ঢুকে ফুর্তি চালাচ্ছে আজকাল। তোমার বাড়ি? না, রয়্যাল ড্রাগনে এক কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছি, হঠাৎ দেখি দলবল নিয়ে টং হয়ে বেরোচ্ছে। অর্চিষ্মান গ্লাসে চুমুক দিল। 2 পয়সা রোজগার নেই, অথচ ওড়ানোর শখ আছে বাবুর। দাদার সম্পর্কে অনেক কিছুই জানে অর্চিষ্মান, বিদিশাই বলেছে। তবু এই মুহূর্তে মন্তব্যটা বিঁধল বিদিশার। যতই হোক নিজের দাদাই তো। খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বলল, ওই সাঙ্গপাঙ্গগুলোই যত নষ্টের মূল, তারাই আরও বেশি বখাচ্ছে দাদাকে। কেউ কাউকে বখায় না বিদিশা, বখার এলিমেন্টগুলো মানুষের নিজের মধ্যেই থাকে। বন্ধু বান্ধবরা বড় জোর ক্যাটালিস্ট হতে পারে। প্রতিবাদ করল না বিদিশা, ইচ্ছেও নেই, শরীরে ক্ষমতাও নেই। ট্যাবলেট মুখে ফেলে ঢকঢক খানিকটা জল গিলল, বসল গিয়ে বিছানায়। কথা ঘোরানোর জন্যই বলল, তোমার কে এক ইন্স্যুরেন্সের লোক এসেছিল, শৈশব উৎসব করে দিয়েছি। সবিতাবাবুর সঙ্গে দেখা হয়েছে? গুড। পলকের জন্য কি যেন ভাবল অর্চিষ্মান। তুমি বিকেলবেলা গিয়েছিলে কোথায় বলো তো? বিদিশা ঠোক গিলল। তুমি ফোন করেছিলে না? একবার নয়, 3 বার। 3টের সময় করলাম, সুমিত বলল এই মাত্র বেরিয়েছে। 4টের সময় করলাম, কেউ ধরল না, বেজে গেল। 6:30টার সময় পদ্মপাণি বলল তুমি নাকি বলে গেছো ফিরতে রাত হবে। এতক্ষণ ধরে কোথায় ছিলে? বাপের বাড়ি? হ্যাঁ বললেই ল্যাটা চুকে যেত, তবু মুখ ফুসকে বেরিয়ে গেল, না, বন্ধুর বাড়ি, হাতিবাগান। গাড়ি নিয়ে যাওনি যে? বিদিশা ফাপড়ে পড়ে গেল। ওষুধে কাজ হচ্ছে না, মাথার টনটন ভাব বেড়ে গেছে হঠাৎ। শ্বশুরমশাইকে যা খুশি বলে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু অর্চিষ্মান কঠিন ঠাই। গাড়ি ছাড়া বিদিশার বেরোনোর যদি অন্য কোনো মানে করে বসে। মুখভাব যথাসম্ভব স্বাভাবিক রেখে গলা নরম করল বিদিশা। আমার বন্ধুদের তো সবার গাড়ি নেই, ভাবলাম যদি কিছু মনে করে, যদি ভাবে চাল দেখাচ্ছি। ভাবুক যা খুশি। অর্চিষ্মান রুদ্রের বউ গাড়ি ছাড়া ট্যাঙ্গস ট্যাঙ্গস করে ঘুরবে, দিস ইজ সিম্পলি আনবেয়ারেবল। অর্চিষ্মানের গলায় হালকা ঠাট্টার সুর, ঠোঁট কুঁচকে হাসছে। যদি আমার বউকে কেউ চুরি করে নেয় তখন কি হবে? বিদিশাও হাসল কষ্ট করে, আবার কথা ঘোরানোর চেষ্টা করলো। চুরি হয়ে যাবার ভয়েই বুঝি অত টাকার ইন্স্যুরেন্স করালে? হা, ভালো আইডিয়া দিয়েছ তো। তোমাকে প্রোটেক্ট করার জন্য একটা বার্গলারি ইন্স্যুরেন্স করে ফেলা যায়, কি বলো? বউটা কোন অ্যাসেটের মধ্যে পড়বে, মুভেবল না ইমুভেবল? হায় রে, আজ বিদিশার মন মেজাজ চূড়ান্ত খারাপ। আর আজই কিনা খুশির জোয়ার এসেছে অর্চিষ্মানের প্রাণে। একটা দীর্ঘশ্বাস চেপে বিদিশা বলল, তার মানে আমি তোমার কাছে অ্যাসেট? নাও, স্ত্রী তো স্বামীর সব থেকে বড় সম্পদ। 10 লাখ টাকা দামের? আরে দূর, ওটা তো তুমি মরে গেলে পাবো। কথায় বলে না, মরা হাতি লাখ টাকা। আমার তেমন মরা বিদিশা 10 লাখ। তুমি চাও আমি মরে যাই? বউ তো মরে ভাগ্যবানের, আমার কপাল অত ভালো নয়। নিছকই লঘু রসিকতা, তবু বিদিশার বুকটা চিনচিন করে উঠল। অকারণে চোখে জল এসে গেছে।
অর্চিষ্মান অত শত খেয়াল করল না। তার বরাদ্দ দুপেক শেষ। বোতল তুলে রাখলো কাচের আলমারিতে। কাকে যেন মোবাইলে ফোন করছে। বোতাম টিপতে টিপতে পুট করে বলল, কোন বন্ধুর বাড়ি গিয়েছিলে গো? বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড? বিদিশা কেঁপে গেল আবার। কাঁপুনিটা ছড়িয়ে যাচ্ছে শরীরে। হঠাৎ খুব শীত করে উঠল। অস্ফুটে বলল, মহুয়া, তুমি চেনো না? বিয়েতে এসেছিল বলেই হঠাৎ বিদিশার দিকে চোখ পড়েছে অর্চিষ্মানের। ফোন ফেলে দৌড়ে এলো। কি হয়েছে তোমার? কাঁপছো কেন? বিদিশা আরও কুকড়ে গেল। বিদিশার গায়ে হাত ছুঁয়েই চমকে উঠেছে অর্চিষ্মান। এ কি, গা যে পুড়ে যাচ্ছে! এইটুকু স্পর্শ, এইটুকু সহানুভূতিরই বুঝি প্রয়োজন ছিল এই মুহূর্তে। বিদিশা প্রায় খামচে ধরেছে অর্চিষ্মানের হাত। চোখ বেয়ে জল গড়াচ্ছে। ক্রমশ শিথিল হয়ে এলো শরীর। ঘোর থেকে আরও ঘোরে ডুবে যেতে যেতে বিদিশা শুধু বলল, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। টানা 3 দিন জ্বরে বেহুশ হয়ে রইল বিদিশা। জ্বরটা একটু অদ্ভুত ধরনের। সারাদিন 101, 102-এর ভেতরে ঘোরাফেরা করে। বিকেল হলেই বাড়তে থাকে। রাত্রির 8টা সাড়ে 8টা নাগাদ 104-এ পৌঁছে যায়। একটা দিন মোটামুটি সুস্থির ছিলেন দীননাথ। পরের দিন থেকেই পাগলের মতো ছুটোছুটি শুরু করে দিলেন। এই ডাক্তার ডাকছেন, এই স্পেশালিস্টকে কল করছেন। 10 মিনিট পর পর খবর নিয়ে যাচ্ছেন বিদিশার। একই দিনে 3-3টে ল্যাবরেটরিতে ব্লাড টেস্ট হলো। ম্যালেরিয়া, ডেঙ্গু, এনসেফেলাইটিস কোনো কিছুই নেই। টাইফয়েডও না। কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে ডাক্তার। সারাদিন খেয়ে না খেয়ে আচ্ছন্নের মতো শুয়ে আছে বিদিশা। কে ঢুকছে কে বেরোচ্ছে খেয়াল নেই। গোটা পৃথিবীটাই যেন আবছা পর্দার ওপারে। মানুষগুলো নড়াচড়া করে ভূতের মতো। ঘরের আলো বড় নিষ্প্রভ ঠেকে। জাগতিক সব ধ্বনি বড় ক্ষীণ মনে হয়। এরই মধ্যে টের পেল বাবা এসেছে। কথা বলছে শ্বশুরমশাইয়ের সঙ্গে। তার মাথায় হাত রাখল বাবা। 4র্থ দিন থেকে একটু একটু করে কমতে শুরু করলো জ্বর। 7 দিনের মাথায় পুরোপুরি ছাড়ল। অসম্ভব দুর্বল হয়ে গেছে বিদিশা। হেঁটে বাথরুম অবধি যাবে সে ক্ষমতাও নেই। পা টলে যায়। সুমিতকে ধরতে হয় বারবার। মুখে ঘোরতর বিষাদ। কোনো খাদ্যই গলা দিয়ে নামতে চায় না। মানবতা যত্ন করে স্টু বানিয়ে দেয়। জিভ দিয়েই থুতু করে ফেলে দেয় বিদিশা। জোর করে গিলতে গেলে বমি উঠে আসে। শরীর শুকিয়ে কাঠি। দুধে আলতা রঙে ব্যাধির মলিন ছোপ। মেজাজ তিরিক্ষি হয়ে থাকে সারাক্ষণ। কখনো যা করেনি বিদিশা তাই করছে। কাজের লোকেদের মুখ করছে কারণে অকারণে। খিচিয়ে খিচিয়ে উঠছে। দীননাথের মুখের হাসি উবে গেছে। অর্চিষ্মানের কপালে ভাঁজ। পুরোপুরি স্বাভাবিক হতে বিদিশার প্রায় 10-11 দিন লেগে গেল। এখন আবার স্বচ্ছভাবে চিন্তা করতে পারছে বিদিশা। হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় টাকা দেওয়ার দিনটার কথা। গায়ে কাটা দিয়ে ওঠে। তবে সেই সাংঘাতিক আতঙ্কটা অনেকটা মরে এসেছে। কেমন যেন মনে হয় ওটা একটা দুঃস্বপ্ন ছিল। মন থেকে দুঃস্বপ্নটা ঝেড়ে ফেলতে চায় বিদিশা। তবু কোথাও একটা চিন্তাটা বুঝি রয়েই যায় আটকে থাকা কাটার মতো, বিশ্রী আসছে গন্ধের মতো। অর্ক কি ফোন করেছিল এর মধ্যে? কিছু কি জানতে পেরেছে? খুঁজে পেল লোকটাকে? অসুখ হয়ে একটা লাভ হয়েছে অবশ্য বিদিশার। নতুন করে অর্চিষ্মানকে যেন চিনল সে। কাজ পাগল মানুষ দোকানে গিয়েও ঘড়ি ঘড়ি খবর নিয়েছে বিদিশার। সন্ধে না হতেই বাড়ি। তারপর সারাক্ষণ লেপটে আছে বিদিশার গায়ে ছায়ার মতো। 2-5 মিনিট অন্তর অন্তর হাত ছোঁয়াচ্ছে কপালে, নাড়ি টিপছে। রাতে বিদিশা একটু উয়া করলেই জেগে উঠছে অর্চিষ্মান। মানুষটার আপাত কঠোর খোলসের মধ্যে যে এমন এক কোমল হৃদয় স্বামী লুকিয়েছিল, অসুখটা না হলে কি জানতে পারত বিদিশা? আজ বিকেলেও অর্চিষ্মানের কথাই ভাবছিল বিদিশা, বারান্দার দোলনায় বসে। পাশেই টুলে বেদানার রস। গ্লাস তুলে চুমুক দিচ্ছে মাঝে মাঝে। আজ নিলাম ঘর বন্ধ। জলদি জলদি ফিরবে অর্চিষ্মান। ভারী সুন্দর কাটবে সন্ধেটা।
নিচের লনে বেড়াবে দুজনে, কিংবা একটু রাস্তায়, তারপর ফিরে এসে একসঙ্গে টিভি দেখবে। আকাশে এখন গাঢ় শরৎ, ঝকঝকে নীল চাঁদোয়ার নিচে উড়ে বেড়াচ্ছে শিমুল তুলো। ভাদ্র এখনো যায়নি, তবু গুমোটটা প্রায় নেই। হাওয়া বইছে ঝিরঝির। খানিক দূরে মাঠে উকি দিচ্ছে কাশফুল, শরতের খুশি মেখে দুলছে। রসটুকু শেষ করে বিদিশা ঘরে এলো, বসেছে ড্রেসিং টেবিলের সামনে। কি শাকচুন্নির মতো চেহারা হয়েছে, দেখলে কান্না পায়। মহার্ঘ ভেষজ লোশন মুখে ঘষল বিদিশা, হাত বুলিয়ে বুলিয়ে মুছতে চাইল মুখের মালিন্য। সরু করে আইলাইনার টানল চোখে, উজ্জ্বল হয়ে উঠল আঁখি। ছোট লাল টিপ লাগালো কপালে, লিপস্টিকে আলতো রাঙিয়ে নিল ঠোঁট। চুলটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না। বিনুনি বাঁধবে না খোপা? বিনুনি ঝুলিয়ে দিল পিঠে। নাইটি হাউসকোট ছেড়ে শাড়ি পরেছে। অর্চিষ্মান এসে গেল। আজ অর্চিষ্মান নিচে হাঁটতে রাজি নয়। বিদিশাকে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে গাড়িতে বেরিয়ে পড়ল। পক্ষীরাজের মতো উড়ে চলছে গাড়ি। অনেকদিন পর মুক্ত পৃথিবীর হাওয়া লাগছে বিদিশার গায়ে। চোখ বুজি শুষে নিচ্ছে বাতাস। অস্ফুটে একবার বলল, আহ, এই তো সুখ। অর্চিষ্মান জিজ্ঞাসা করল, কিছু বলছো? স্বামীর কাঁধে মাথা রাখল বিদিশা। হাসলো আপন মনে, কই বলিনি তো কিছু। অর্চিষ্মানও হাসছে। তুমি কিন্তু একটু পাগল আছো। বিদিশা এবার খিলখিল হাসলো। আছি তো, তুমি এতদিনে টের পেলে? জ্বরের সময় যা করছিলে বাপস। বাইপাসে গাড়ির গতি বাড়ালো অর্চিষ্মান। কি ডিলেরিয়াম বকতে গো? আমি ডিলেরিয়াম? হ্যাঁ হ্যাঁ তুমি। হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে উঠছো। ধরো ধরো, ওই অ্যাম্বাসাডারটাকে ধরো। আবার কখনো কখনো বিড়বিড় করছো, শয়তান তুই আমার সঙ্গে বজ্জাতি করে পার পাবি ভাবছিস। কে শয়তান? কোথাকার কোন অ্যাম্বাসাডার? কেউ তোমায় পথে ঘাটে কখনো ভয় দেখিয়েছিল বুঝি? বিদিশার শরীর শক্ত হয়ে যাচ্ছিল, কণ্ঠ তালু শুকিয়ে কাঠ। খড়খড়ে জিভ ঠোঁটে বুলিয়ে বলল, জানি না তো কিছু। আমি কি বলতাম গো আর? ওইসবই। না না না, আরও একটা কথা বলতে। ফোনটা ভেঙে ফেলো, ফোনটা ভেঙে ফেলো। অর্চিষ্মান শব্দ করে হেসে উঠল। হঠাৎ ফোনের ওপর তোমার রাগ হলো কেন? বিদিশার স্বর ফুটছিল না। আর কি কি প্রলাপ বকেছে সে, আর কতটুকু কি জানতে পেরেছে অর্চিষ্মান? অর্ক ভাস্করের কথাও কি? তরল আধারে ভরে যাচ্ছে চরাচর। সন্ধে নামছে। অন্ধকারটা বিদিশার বুকেও নেমে আসছিল। অন্ধকার যখন নামে, অন্ধকারই নামে। ঠুনকো বাতি জ্বালিয়ে অন্ধকারকে অস্বীকার করার চেষ্টা করা হয় বটে, কিন্তু তাতে অন্ধকারের অস্তিত্ব মিথ্যে হয়ে যায় না। ক্ষণস্থায়ী আলোটুকু চলে গেলেই আরও প্রকট হয় আধার। বিদিশার কদিনের অসুস্থতা, অসুখের সূত্রে স্বামীকে একটু নিবিড় করে পাওয়া, কয়েকটা সুখী উজ্জ্বল মুহূর্ত বড় তাড়াতাড়ি নিভে গেল। সে প্রলাপের ঘোরে কি বকেছে কি বকেনি ঠিক নেই। হয়তো অর্চিষ্মান তাকে আদেও সন্দেহ করেনি। নিছকে কৌতূহলের বশে প্রশ্ন করেছিল দু একটা। তবু বিদিশা নিশ্চিন্ত হতে পারছে কই। স্বামীর প্রতিটি কার্যকলাপেই হাঁটা চলা তাকানো, প্রেম হাসি বিরক্তি রাগ সবেতেই অস্বাভাবিকতার ছায়া দেখতে পাচ্ছে বিদিশা। অকারণে কারণে হৃদকম্প হচ্ছে। সে রাত্রে হঠাৎ ঘুম ভেঙে টের পেল অর্চিষ্মান পাশে নেই। ধর্মড়িয়ে উঠে আবিষ্কার করল অর্চিষ্মান পায়চারি করছে বারান্দায়। ব্যাস, অমনি বুক ধরাস ধরাস। দুটো দিন অর্চিষ্মান বেশি রাতে বাড়ি ফিরল। ফিরেই বিনা বাক্য ব্যয়ে বোতল নিয়ে বসেছে। বিদিশাকে আদর করতে করতে দুম করে অর্চিষ্মান বলল, আজ ভূষণরা দোকানে এসেছিল। পলকে শিথিল হয়ে গেল বিদিশার শরীর। অর্চিষ্মান কি বুঝলো কে জানে, সঙ্গে সঙ্গে সরে গেছে। বলল, তুমি ঘুমোও এখন। ঘুম কি এলো বিদিশার? মনে পাপ থাকলে বুঝি এমনটাই হয়। অহর্নিশি মেঘটাকে বুকে। সেই শয়তানটা যে আর ফোন করছে না, তাতেও যেন এতটুকু স্বস্তি নেই।
বিদিশার কেবলই মনে হয় ওই নীরব থাকাটা ছলনা, বুঝি বা প্রলয়ঙ্কর ঝড়ের আগে নিথর হয়ে আছে সমুদ্র। ঝড় ঠিক উঠল না, তবে চেনা বাতাস এলো। দুপুরে কেবিলে একটা হিন্দি ফিল্ম দেখছিল বিদিশা। নাচে গানের মায়ায় আচ্ছন্ন হয়েছিল সামান্য। তখনই হ্যান্ডসেটে পিক পিক। কে? দিশা, আমি অর্ক। বিদিশা হ্যান্ডসেটটা খামচে ধরল। ও তুমি? কেমন আছো এখন? অর্কর স্বর সহজ। শুনলাম খুব অসুস্থ হয়ে পড়েছিলে। কে বলল? ফোন করেছিলাম তো, এক মহিলা ধরেছিল, বোধহয় তোমাদের কোনো কাজের লোকটোক হবে। সেই বলল খুব বাড়াবাড়ি, তুমি নাকি বিছানা থেকে উঠতেই পারছো না। কি হয়েছিল দিশা? শেষ বাক্যটা কানেই গেল না বিদিশার, মস্তিষ্কে টোকা পড়েছে। কে ধরেছিল ফোন? সুমিত? আশ্চর্য, একবারও বলেনি তো। স্নায়ু টানটান হলো বিদিশার। একবারই করেছিলে? হ্যাঁ, খেটে খুঁটে একটা খবর মিলেছিল, সেটাই জানাতে। তুমি এখন ঠিক আছো তো দিশা? এবারও শেষ বাক্যটা কানে গেল না বিদিশার, অস্ফুটে বলল, কি খবর? আমার অনুমানই ঠিক, বুঝলে। অর্ক হাসল। হা হা হা, গাড়ির নম্বরটা বোগাস। কি করে জানলে? ইজি প্রসেস, মোটর ভেহিকেলসে গিয়ে খোঁজ করলাম। ওখানে আমার একটা চেনা লোক আছে, ওই ফাইল টাইল ঘেটে বের করে দিল। WMD 7910, গাড়ির মালিক একজন ক্রিকেটার, এয়ারলাইন্সে কাজ করে। ঠিকানা নিয়ে আমি তার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। গিয়ে দেখি আমি তাকে ভালোভাবেই চিনি। ক্রিকেট মাঠেই আলাপ হয়েছে, জেনুইন জেন্টলম্যান। ও কালপ্রিট হতেই পারে না। ও, আরও আছে। আমি ওখানেই থামিনি, নিজের চোখে গাড়িটাও দেখে এসেছি, এবং সেটা মোটেই সাদা নয়, নেভি ব্লু। ওই ক্রিকেটার গাড়িটা কিনেছিল শ্যাম মুখার্জির কাছ থেকে প্রায় 5 বছর আগে। সেই ভদ্রলোক এখন থাকেন বিদেশে, কানাডায়। ও, বিদেশে চুপসে গেল। তার মানে লোকটাকে ট্রেস করার আর কোনো উপায় নেই? তা কেন, উপায় তো আছেই। লোকটা নিজেই তো ট্রেসেবল। অর্ক চুপ করে গলা নামালো। লোকটাকে বোধহয় আমি পেয়েও গেছি। কোথায় পেলে? বিদিশা হকচকিয়ে গেল। কি করে পেলে? সে অনেক কথা। লোকটাকে সাডেনলি দেখতে পেয়ে আমি ফলো করছিলাম। আমার চোখের ভুল হওয়ার কথা নয়, যাই হোক, বাড়িটা দেখে এসেছি। পাড়া থেকে ইনফরমেশনও কালেক্ট করেছি কিছু। কি ইনফরমেশন? এখনই বলা যাবে না, আরও একটু সময় দাও, অন্তত আজকের দিনটা। অর্ক একটুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? অজান্তেই ঘামতে শুরু করেছে বিদিশা। জড়ানো গলায় বলল, কবে, কোথায়? আমি তো এখন সল্টলেকেই আছি, ক্যাম্পে। কাল আসতে পারবে? কখন? সন্ধেবেলা। কাল আমার সকালে প্র্যাকটিস আছে, দুপুরে ক্লাস, বিকেলে একটা ট্রায়াল কম্পিটিশন। কোথায় আসবো? স্টেডিয়ামের ইস্ট গেটে, এই ধরো 7টা নাগাদ। ঠিক আছে, এসো, কিন্তু আমি অপেক্ষা করব। আচ্ছা। টেলিফোনটা রেখে দিয়েই বিদিশার মনে হলো অর্ক কোনখানে লোকটাকে দেখেছে, জানা হলো না তো। কবে দেখেছে? লোকটার বাড়ি কোথায়? খবর জোগাড় করেছে বলল, কি খবর? লোকটাকে কে লাগিয়েছিল জানতে পেরেছে কি? কি করে জানবে? ভাবতে ভাবতে ভাবনারা তালগোল পাকিয়ে গেল। ঝিমঝিম করছে মাথা। টিভিতে ভয়ঙ্কর মারপিটের দৃশ্য চলছে। পাহাড় কিনারে মরণ ঝাপটাঝাপটি করছে হিরো আর ভিলেন। উফ, কি আওয়াজ! বিদিশা রিমোট টিপে পর্দা ধূসর করে দিল। টলমল পায়ে বাথরুমে ঢুকেছে। জল ছেটাচ্ছে মুখে। হঠাৎ চোখ তুলতেই শিরদাঁড়ায় কারেন্ট। এক মুহূর্ত পরেই ভুল ভেঙেছে। আয়নায় নিজেরই মুখ দেখে এত ভয়! স্খলিত পায়ে ঘরে ফিরে বিছানায় গড়িয়ে পড়ল বিদিশা। অশান্ত নিঃশ্বাস স্বাভাবিক হচ্ছে ক্রমশ। চোখ ঘুরছে কড়িকাঠে, মাখন রং দেওয়ালে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরের জানালা সব বন্ধ, দরজাও ভেজানো। শীতল আবহ এখন শুধুই আবছায়া। বাইরে সূর্য হেলে পড়েছে পশ্চিমে।
ভেন্টিলেটর ফুঁড়ে তার এক কুচি আলো এসে পড়েছে দেওয়ালে। সরু সরু গ্রিলের ছায়াকে জেলের গরাদ বলে ভ্রম হয়। অসহায় বন্দিনীর মতো গভীর নৈরাশ্য ছেয়ে যাচ্ছিল বিদিশার বুকে। লোকটাকে ধরে মূল অপরাধীর সন্ধান যদি পাওয়াও যায়, কি লাভ হবে বিদিশার? ব্ল্যাকমেলারটার সে কি করতে পারে? পুলিশে দেবে? সে বুকের পাটা আছে বিদিশার। তাহলে অর্কর কাছে গিয়েই বা কি লাভ? কিল খেয়ে কিল হজম করাই তো তার ভবিতব্য। শুধু যদি লোকটা বিদিশাকে আর উত্ত্যক্ত না করে মুক্তি দিয়ে দেয়। সুমিত দরজায় টোকা দিচ্ছে। বৌদি, চা খাবেন না? আচ্ছন্ন ভাব ছিঁড়ে গেল বিদিশার। দেওয়াল ঘড়ির দিকে চোখ গেল। 4:35। এত তাড়াতাড়ি বয়ে গেল সময়। গলা তুলে বলল, টেবিলে দাও, আমি যাচ্ছি। হল ঘরে গিয়ে একটু অবাকই হলো বিদিশা। শ্বশুরমশাই এখনো আসেননি। জিজ্ঞাসা করল, বাবা কোথায়? বাবু এখন চা খাবেন না বললেন, শরীরটা নাকি ভালো নেই। সে কি হয়েছে বাবার? তা বলেননি, বারান্দায় বসে আছেন চুপ করে। চিন্তিত মুখে দক্ষিণের বারান্দায় এলো বিদিশা। ইজি চেয়ারে আধশোয়া দীননাথ, আড়াআড়ি হাতে 2 চোখ ঢাকা। বিদিশা গলা খাকারি দিল, কি হয়েছে তোমার? দীননাথ চোখ থেকে হাত সরালেন না, যেন জানতেনই বিদিশা তার খোঁজ নিতে আসবে। বললেন, কিচ্ছু হয়নি রে, এমনি গাটা একটু গুলোচ্ছে। অম্বল হয়েছে? ওই রকমই। ওষুধ খেয়েছ? আমি কি কথায় কথায় ওষুধ খাই? তা অবশ্য ঠিক। ওষুধ খাওয়াতে যে দীননাথের অনীহা আছে দেখেছে বিদিশা। অল্প হেসে বলল, এবার থেকে একটা কাজ করতে হবে, রান্নাবান্নায় মশলা কমিয়ে দিতে বলবো। সর্ষে, শুকনো লঙ্কা সব বাদ। বয়স তো হলো, এবার একটু সেদ্ধ টেদ্ধ খাওয়া অভ্যেস করো। দীননাথ সোজা হলেন খানিকটা, ঘুরে তাকালেন বিদিশার দিকে। স্নেহময় দৃষ্টি ঘন হলো। তুই আমার জন্য খুব ভাবিস না রে। আমি না ভাবলে কে ভাববে? তুমিও তো আমার জন্য ভাবো। তুই তো দেখছি তোর শাশুড়ির মতো করে কথা বলছিস। দীননাথের হাসিটা বড় দুঃখী দুঃখী দেখালো। বিদিশার চোখে প্রায় জল এসে গেল। কাকে এত ভালোবাসেন মানুষটা, কত আদরে যত্নে এ বাড়ির কর্ত্রীর আসনে বসিয়েছেন। প্রতিটি কথায় সেই কবে মারা যাওয়া শাশুড়ির সঙ্গে মিল খুঁজে পান। বিনিময়ে প্রতারণা ছাড়া সে কি দিয়েছে এই পরিবারকে? শাশুড়ির হাড়টা পর্যন্ত বেচে দিয়ে এলো নিজের দুষ্কর্ম ঢাকতে। ছি! মোড়া টেনে বিদিশা বসে পড়ল শ্বশুরমশাইয়ের সামনে। মাথা নামিয়ে বলল, তার সঙ্গে আমার তুলনা করো না বাবা। আমি তার মতো হব সে যোগ্যতা আমার কই? কেন, তুই বা কম কিসে? দীননাথ বিদিশার মাথায় হাত রাখলেন। আমি কি তোকে এমনি এমনি এ বাড়িতে এনেছি? এই সংসারটা তোকেই তো মাথায় করে রাখতে হবে রে বেটি। সব দায় বইতে হবে তোকেই। আমি মরে গেলে আমার ছেলেটাও তো তোরই জিম্মায় থাকবে। এসব আবার কি অলক্ষণে কথা? হঠাৎ মরে যাওয়ার কথা আসছে কেন? ঠিকই তো বলছি, জীবন তো অনিত্য, কবে আছি কবে নেই। বললেই হলো, তোমায় মরতে দিচ্ছে কে? ওরে পাগলি, সময় হলে সবাইকেই যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে আটকে রাখতে পারে না রে। থামো তো, সামান্য একটু অম্বলেই আবল তাবল শুরু করে দিলে। দীননাথকে লুকিয়ে টুক করে চোখের জল মুছে নিল বিদিশা। যাও, উল্টোপাল্টা কথা না বলে একটু হেঁটে এসো তো। যাই। শ্বশুরমশাইকে রওনা করিয়ে দিয়ে বিদিশা নিজের মহলে এলো। দুঃখী মানুষটার সান্নিধ্যে থাকার একটা মহৎ গুণ আছে। তারা আরও দুঃখী মানুষের মনোকষ্ট কিছুটা লাঘব করে দেয়। বিদিশারও একটু হালকা লাগছিল নিজেকে। 2-5 মিনিট টিভি দেখলো। ধুত্তেরি বলে উঠে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। আবার ঘরে ফিরে বৈকালিক প্রসাধন সেরে নেমে এলো একতলায়। মানদা সুমতির ওপর একটু খবরদারি করল। পদ্মপাণিকে ডেকে ঝাড়পোছ করালো বৈঠকখানাটা। তারপর একা একা অনেকক্ষণ পায়চারি করল লনে। বাতাসে শরতের গন্ধ বেশ লাগছিল।
পুজোর যদিও এখনও মাসখানেক বাকি, তবু এবার পুজোয় কার জন্য কি কিনবে তা নিয়েও পরিকল্পনা করলো মনে মনে। বিকালটা কেটে গেল, রাতটাও। পরদিন অর্চিষ্মান বেরিয়ে যেতেই আবার বিদিশার শুরু হয়েছে চোরা টেনশন। যাবে কি আজ অর্কর কাছে? না গেলে কি হয়? অর্ক সত্যিই কি জানতে পেরেছে কিছু? ফোনেই তো বলতে পারতো, ডেকে পাঠালো কেন? এই শহরে কোটিখানেক লোকের মাঝে ওই লোকটাকে দেখতে পেয়ে গেছে অর্ক। কীরকম আষাঢ়ে গল্পের মতো শোনাচ্ছে না? রহস্যর অত কাছাকাছি পৌঁছে গিয়েও স্বরে তো তেমন উত্তেজনা ছিল না অর্কর, বরং যেন বিদিশার সঙ্গে দেখা করার জন্যই বেশি ব্যগ্র মনে হচ্ছিল। অর্ক কি তবে তার সঙ্গ পাওয়ার জন্যই উৎসুক? সম্ভব সবই। শেষ কটা দিন সে বোধহয় অর্ককে একটু বেশিই প্রশ্রয় দিয়ে ফেলেছে। অর্ক বিদিশার জন্য খেটেছে, প্রতিদানে বিদিশার কাছ থেকে আবেগমাখা নরম ব্যবহার তার প্রাপ্য ছিল। ব্যাস, এইখানেই লেনাদেনা শেষ। অর্ক বোধহয় জীবনের এই সরল হিসাবটা মানতে রাজি নয়। নতুন করে সম্পর্ক গড়ে ওঠা মানেই নতুনতর জটিলতার সম্ভাবনা। গাড়িটার হদিশ করতে পারল না, মানুষটাকে পেয়ে গেল, অত সোজা? যুক্তিবুদ্ধি মানুষকে একদিকে ঠেলে, নিয়তি টানে অন্যদিকে। দুপুরের পর থেকে মন বদলে গেল বিদিশার। এক অদম্য কৌতূহলে ছটফট করছে। অর্ক আজ পর্যন্ত তার সঙ্গে অসৎ আচরণ করেনি, মিথ্যে বলাও অর্কর স্বভাব বিরুদ্ধ। হয়তো অর্ক সত্যিই কিছু জানতে পেরেছে। লোকটা তাকে আর জ্বালাতন করুক আর নাই করুক, মেঘের আড়ালে মেঘনাদ গিয়ে জানবে না বিদিশা? 7টার একটু আগে বিদিশা বেরিয়ে পড়ল। কপাল ভালো, রবি আজ তাড়াতাড়ি চলে গেছে। গাড়িটা বার করে নিল গ্যারেজ থেকে। পথ খুব বেশি নয়, ফাঁকা ফাঁকা অন্ধকার মারিয়েই অচিরেই পৌঁছে গেছে স্টেডিয়ামে। পূব দিকের গেটটায় কিসের যেন ভিড়। রাস্তার ঠিক মাঝখানে বেশ কিছু মানুষ জটলা করে আছে। একটু তফাতে গাড়ি থামালো বিদিশা, চোখ চালাচ্ছে এদিকে ওদিকে অর্কর সন্ধানে। এক উগ্র চেহারার যুবক গাড়ির দিকে এগিয়ে এলো, কর্কশ্বরে বলল, গাড়ি এখান দিয়ে যাবে না, ঘুরিয়ে নিন। বিদিশা ভুরু কোচকালো। কেন? কেন কি দেখছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে? কি অ্যাক্সিডেন্ট? উত্তর না দিয়ে ছেলেটা ফিরে গেল জটলায়। সহসা বিদিশার ষষ্ঠ ইন্দ্রিয় কি এক সিগন্যাল পাঠালো মস্তিষ্কে। মহাবিষ্টের মতো নেমে পড়েছে গাড়ি থেকে, পায়ে পায়ে ভিড়ের দিকে যাচ্ছে। জটলার ফাঁক দিয়ে দৃশ্যটা চোখে পড়তেই টলে গেল মাথা। 2 হাত ছড়িয়ে মুখ থুবড়ে পড়ে আছে কে? রক্তে ভাসছে। অর্ক না? অর্কই তো। প্রায় চৈতন্যরহিত দশাতেও টুকরো টুকরো মন্তব্য কানে আসছিল বিদিশার। শালা, বড় লোকগুলো নিজেদের কি ভাবে মায়েরি, তরতাজা ছেলেটাকে বেমালুম পিষে দিয়ে বেরিয়ে গেল। গাড়িটাকে দেখেছেন দাদা? নাম্বারটা নোট করেছেন? আর নাম্বার, রাস্তার অর্ধেক আলোই জ্বলে না। কালটু বলছিল অ্যাম্বাসাডার। দূর মশাই, ও জেনে কি হবে? বডিটা ওঠান আগে, হাসপাতালে নিয়ে চলুন। ওই তো ওই মারুতিটা আছে। কাকে ওঠাবেন দাদা? ছেলেটা তো অলরেডি ডেড। ইস, হিলু একেবারে ছেঁতড়ে দিয়েছে গো। বিদিশার পায়ের নিচে কি ভূমিকম্প হচ্ছে, দুলছে গোটা পৃথিবী। বিস্ফারিত চোখ বিদিশার কয়েক মুহূর্ত নিশ্চল, তারপর হঠাৎই ছুট লাগিয়েছে। স্টিয়ারিংয়ের ওপর থরথর কাঁপছে হাত, অ্যাক্সিলেটারে উল্টোপাল্টা চাপ দিচ্ছে পা, মাতালের মতো দৌড়াচ্ছে গাড়ি। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজে ঢোকানোর কথাও মাথায় এলো না বিদিশার। উদ্ভ্রান্তের মতো ঘরে পৌঁছে গেল। কুকুরের মতো হাঁপাচ্ছে, স্পষ্ট শুনতে পাচ্ছে পাঁজরে গজাল ঠুকছে কেউ, ঠং ঠং। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। হ্যান্ডসেট বিছানায় পড়ে ঝাঁপিয়ে সেটাকে তুলে নিল বিদিশা। আর্তনাদ করে উঠেছে, কে কে? অনেকদিন পর আবার সেই পুরনো ধাতব স্বর। কেমন লাগছে এখন বিদিশা? বাজার থেকে ফিরেই অভ্যাস মতো খবরের কাগজ নিয়ে বসে পড়েছিল পার্থ, হাতে পেন্সিল। ঘন ঘন আঙ্গুল ঠুকছে কপালে। হঠাৎই চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা!
মিতিন শোবার ঘরে বুমবুমকে স্কুলের জন্য তৈরি করছে। ছেলের ঘেঁটি চেপে চুল আঁচড়াতে আঁচড়াতে গলা ওঠালো। কি হলো, চেল্লাচ্ছ কেন? পেয়ে গেছি, চশমখোর। ও, শব্দ জব্দ। আপন মনে ভ্রুভঙ্গি করল মিতিন। ইদানিং এই খেলাটা নিয়ে খুব মেতেছে পার্থ। সারা সকাল ধরে চলে শব্দ খোঁজার পালা। ঠেলে ঠেলে ওঠানো যায় না, কাজে পাঠানো যায় না। কি ঝকমারি! বললেই অমনি বাবুর গোসা হবে। কেন, আমি কি কাজ করি না? হ্যাঁ, কাজ পার্থ করে বটে। 11টা নাগাদ হেলে দুলে সিগারেট ফুঁকতে ফুঁকতে টানা 1.5 মিনিট হেঁটে ঢাকুরিয়া স্টেশন। অন্তত খানদুই ট্রেন ছেড়ে 3য় ট্রেনে আহরণ। শিয়ালদা নেমে হাঁটতে 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 1.5 গজ দূরে নিজের প্রেসে পদার্পণ। কর্মস্থলে পৌঁছেই স্ট্যান্ড ফ্যানের সামনে জামাটা ঝুলিয়ে দিয়ে তুড়ি মেরে হাই তোলা। কম্পোজিটর মেশিনম্যানকে আলগা নির্দেশ বিতরণ এবং 5টা বাজলেই শখের প্রাণ গড়ের মাঠ। তল্পি তল্পা গুটিয়ে বাবু চললেন নাটকের রিহার্সালে। সব কটাই তো কাজ। এমনই টিকিস টিকিস বরটাকে যে কি করে শোধরায় মিতিন। বুমবুম নিজে নিজেই জুতো পরছে। বয়স 4ও ছয়নি, এরই মধ্যে সে ঘোরতর স্বাধীন চেতা। মা চুল আঁচড়ে দিয়েছে বলে এখনও একরাশ বিরক্তি তার কপালে। ছেলে ব্যাগ পিঠে ঝুলানোর আগে মিতিন টুক করে টিফিন বাক্সটা খুলে আর একবার দেখে নিল। আঙুর, ডিম সেদ্ধ, বিস্কুট, সন্দেশ। না, বিমলা ঠিকই গুছিয়ে দিয়েছে। দানবীর ছেলে আঙুর আর সন্দেশ বিলোপী। অন্তত বাকি দুটো যদি মুখে তোলে। পার্থ আবার চেঁচাচ্ছে। আচ্ছা, যার দাড়ি জন্মায়নি, এক কথায় কি হবে গো? বুমবুম গটগট করে বেরোচ্ছে ঘর থেকে। পেছনে পেছনে এলো মিতিন। স্বামীকে আলগা দেখে নিয়ে বলল, এও জানো না, মাকুন্দ। 3 অক্ষর নয়, 6 অক্ষর। বিমলা সেন্টার টেবিলে চা নামাচ্ছে। তার হাতে ছেলেকে জিম্মা করে দিয়ে মিতিন বসলো সোফায়। কাপে একটা চুমুক দিয়ে বলল, অজাত ব্যঞ্জন হতে পারে। কি ব্যঞ্জন? অজাত অর্থাৎ যার ব্যঞ্জনা জন্মায়নি। ব্যঞ্জনা অর্থ দাড়িগোফো হয়। সন্দিগ্ধ চোখেই স্ত্রীকে একবার দেখল পার্থ। দাড়ি চুলকে পূর্ণ করল ছক। পরক্ষণেই প্রশ্ন, মহাভারতের শয়তান যাকে বায়ু ছোয়, 3 অক্ষর। কি চক? আর যার হাতে বেকা, এটাও 3। শুরু কি দিয়ে? খ। খটক। যাক, এটা কমপ্লিট। পেন্সিল নামিয়ে চায়ের কাপ টানল পার্থ। তুমি রিয়েলি জিনিয়াস, এমন পটাপট বলে দিতে পারো। মন দিয়ে লেখাপড়াটা করেছিলাম স্যার, তোমার মতো মেয়েদের পেছনে পেছনে ঘুরে ঘুরে সময় কাটায়নি। পার্থ চোখ পাকিয়ে তাকালো। ডোন্ট ফরগেট, মেয়েটা কিন্তু তুমি। আরও কোথায় কোথায় ছোক করে বেড়াতে, আমি কি তোমাকে পাহারা দিতে গেছি? এবার কিন্তু মিথ্যে বললে। আমাকে পাহারা দিতে দিতেই তুমি তো মেয়ে টিকটিকি হয়েছ। মিতিন হেসে ফেলল। পার্থ রসিকতায় কণামাত্র হলেও সত্যি আছে বই কি। কলেজে 2বার আলাদা আলাদা বান্ধবীদের নিয়ে সিনেমায় গিয়েছিল পার্থ, তাকে না জানিয়ে। নির্দোষ প্রমোদ। 2বারই ধরে ফেলেছিল মিতিন। বান্ধবীরা যে ফিল্মসের গল্প বলে, পার্থর মুখেও সে ফিল্মসের কথা। ব্যাস, এইটুকু থেকেই জেরা শুরু এবং আত্মসমর্পণ। হাসতে হাসতে মিতিন বলল, তুমি কিন্তু একটা অফেন্সিভ কথা বললে। আমি টিকটিকি? পাড়াপড়শিরা তো তাই বলে। আর তোমাকে কি বলে? কি আর, টিকটিকির আরশোলা। কথাটা নেহাতি রঙ্গ করে বলা, তবু মিতিনের হাসি চুপসে গেল। ভার ভার গলায় বলল, তোমার আজকাল কমপ্লেক্স আসছে মনে হচ্ছে। আমার? পার্থ হো হো করে হেসে উঠল। এমন টিকটিকি পেয়ে আমার আরশোলা জনম সার্থক হয়ে গেছে। কটা লোকের বউয়ের মাথায় এত বুদ্ধি থাকে। থাক, আর ঠাট্টা করতে হবে না। মিতিন উঠতে গিয়েও কি ভেবে আবার বসল। ইতস্তত করে বলল, দুপুরে আজ একটা কাজ করে দিতে পারবে? নাটকীয় ভঙ্গিতে মাথা নাড়ল পার্থ। আজ্ঞা করো হে দেবী। ফির ফাজলামি। সিরিয়াসলি শোনো, একজনকে টেল করতে হবে। কেন, তোমার শাকরেদরা কোথায়? অজয়কে আমি আজ ইন্স্যুরেন্সের অফিসে পাঠাচ্ছি। সুভাষগ্রামে মধ্যমগ্রাম।
গয়না চুরির কেসটার টুকিটাকি কয়েকটা ইনফরমেশন দরকার। সোফার ওপর বাবু হয়ে বসলো পার্থ, সিগারেট ধরালো একটা। বলো, কার পেছনে লাগতে হবে? একজন বিজনেসম্যান, দীপক ভাল্লা। ব্যাটা ছেলে? কেন, মেয়ে ছেলে হলে বুঝি খুশি হতে? মিথ্যে বলবো না, হতাম। তবে মেয়েদের পিছু নেওয়ায় অবশ্য একটা প্রবলেমও আছে। মেয়েরা সিম্পলি আনটেইলেবল। মনে আছে তোমার সেই মিসেস নীলিমা সিনহা আমায় কেমন ভুগিয়েছিল? পার্লারে ঢুকলো তো ঢুকলোই, বেরোলো 5.5 ঘন্টা পর। কিসব চুনকাম করেছে, হেয়ার স্টাইল বদলে ফেলেছে, বয়স কমিয়ে ফেলে। আমি তো চিনতেই পারতাম না। ভাগ্যিস শাড়ির কালারটা মনে ছিল। মিতিন ঠোঁট টিপে হাসলো। দীপক ভাল্লাকে নিয়ে তোমার সেই সমস্যা নেই। আমিও ছবি আর অ্যাড্রেসটা তোমায় দিয়ে দিচ্ছি। ঠিক 2টোর সময় ওর অফিসের গেটে চলে যাবে। 2:15 থেকে 2:30-এর মধ্যে লোকটা অফিস থেকে বেরোবে এবং পসিবলি ধর্মতলার এক বারে যাবে। ওখানে 2জন লোক দেখা করতে আসবে ভাল্লার সঙ্গে। তুমি কাছাকাছি বসে ওদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করবে। পারলে ভালো, না পারলে এইটুকু শুধু নোট করবে কথার মাঝে কোনো ঝগড়াঝাটি হয় কিনা। তারপর ওখান থেকে বেরিয়ে অফিস ফেরা পর্যন্ত দীপক কি করে তার ডিটেলটা আমার চাই। হু ইজ দিস ব্লাডি ভাল্লা? পার্থ সিগারেট নেবালো। ভাল্লা ইঞ্জিনিয়ারিংয়ের 3 মালিকের ছোট মালিক, অর্থাৎ বাবা ভাল্লার কনিষ্ঠ পুত্র। পিতৃদেবের সন্দেহ কোম্পানি থেকে টাকা সরাচ্ছে ছোট ছেলে এবং কোনো আনহোলি বিজনেসে নেমেছে, পারহ্যাপস স্মাগলিং। আমার যা ফাইন্ডিং তাতে বাবা ইজ হাফ ট্রু। ছেলেটা ফেঁসে গেছে, বিগড়েছিল, কিন্তু এখন নিজেকে শুধরে নিতে চায়। লোকগুলো টাইপ অফ ব্ল্যাকমেলিং করছে ওকে। টোটাল রিপোর্টটা বাবাকে দিয়ে আমি জলদি জলদি হাত ধুয়ে ফেলতে চাই। বুঝলে কিছু? বুঝলাম। ভাল্লা ওই ব্ল্যাকমেলারগুলোর সঙ্গে আজ মিট করছে। গুড, তুমি তো বেশ ইমপ্রুভ করছো দিন দিন। মিতিন আদর করে পার্থর থুতনি নেড়ে দিল। একটা কথা বলে রাখছি মশাই, বাড়ি গিয়ে নিজেই যেন সেটে যেও না। 2 হাত জোর করে পার্থ মাথা ঝুঁকালো। নিশ্চিন্ত রহে দেবী, এ দাসের সুরায় রুচি নাই। কথাটা খাঁটি, তবু পুরোপুরি আশ্বস্ত হলো না মিতিন। বাড়ি শুধু সুরাই পাওয়া যায় না, অভিরুচি মতো সুখাদ্যও জোটে। পার্থ অত্যন্ত ভোজন বিলাসী। প্রিয় খাবার সামনে থাকলে তাকে নড়ানো কঠিন। সেবার এক প্রেমিক প্রেমিকাকে ফলো করে রেস্তোরাঁয় ঢুকেছিল পার্থ। কপত কপতি কখন হাওয়া, পার্থ বসে বসে কবিরাজি সাটাচ্ছে। মিতিনের বকাবকিতে এখন অবশ্য খানিক পরিবর্তন হয়েছে পার্থর। ওরকম পরিস্থিতিতে অর্ধভুক্ত খাবার পকেটে পুরে নিয়ে ধাওয়া করে টার্গেটকে। আজ যদি চাউমিন বা স্যুপ অর্ডার দিয়ে বসে তাহলে কি ঘটবে বলা মুশকিল। তাও ঝুঁকিটা নিতেই হচ্ছে মিতিনকে। হাতে কাজ জমেছে অনেক। এইসব ছুটকো ছাটকা কেস ঝটপট ঘাট থেকে নামানো দরকার। কেস এখন মিতিনের হাতে আসছেও বটে। 7 বছর আগে তৃতীয় নয়ন নাম দিয়ে যখন ডিটেকটিভ এজেন্সিটা খুলেছিল তখন সারাদিন মাছি দাঁড়াতো বসে বসে। যতই এখন নিন্দে মন্দ করুক আর পার্থর ওপর চোটপাট করুক, ওই প্রেসই তখন খুন্নিবৃত্তি করেছে সংসারের। প্রথম কেস এলো একটি মেয়ে, স্বামীর বিরুদ্ধে ব্যভিচারীর অভিযোগ। প্রমাণ জোগাড় করে দিতে হবে। খেটে খুঁটে করলো কাজটা। তারপর আবার বসে রইল টানা 2 মাস। বাবা এসেছে, মেয়ে লটঘট করছে। মেয়ের প্রেমিকের চরিত্র সম্পর্কে বাবা যথেষ্ট সন্দিহান, তার নারী নক্ষত্র জানতে চায়। এভাবেই থুকতে থুকতে গড়িয়ে গড়িয়ে চলছিল তৃতীয় নয়ন। কিন্তু মেয়ে মানুষের শতেক বাধা। এজেন্সি পিক আপ নেওয়ার আগে বুমবুম এসে গেল পেটে। ব্যাস, তৃতীয় নয়ন 1.5 বছরের জন্য পুরোপুরি অন্ধ। তারপর আবার গা ঝাড়া দিল মিতিন, লেগে পড়ল নতুন উদ্যমে। গত বছর থেকে কারবার দিব্যি জমে উঠেছে। ফেব্রুয়ারিতে এক পাঞ্জাবি দম্পতির বাচ্চা চুরির রহস্য সলভ করে পুলিশ মহলেও মিতিন এখন রীতিমতো পরিচিত। 3-4টে কেস তো হাতের থাকছেই সব সময়, কখনো কখনো বেশিও। কত বিচিত্র কেসই যে আসে। বাবা ছেলের গোপন খবর জানতে চায়, ছেলে মায়ের, মা মেয়ের, মেয়ে শাশুড়ির, আর স্বামী স্ত্রীর পরস্পরকে অবিশ্বাস করা তো আছেই। যুগের হাওয়া।
সম্প্রতি ইন্স্যুরেন্সের কেসও জুটেছে কিছু। ক্লেমের সত্যি মিথ্যে নিরূপণ করতে হয় মিতিনকে। দিনে দিনে কত কিছু শিখছে মিতিন, কত কিছু যে জানছে। বুমবুমকে পৌঁছে বিমলা ফিরেছে। রান্নাঘরে গিয়ে তাকে কিছু সাংসারিক নির্দেশ দিয়ে এলো মিতিন। তারপর স্টাডি রুমে এসে বসল। তাদের এই 2 কামরার ভাড়া বাড়িতে একটা চওড়া বারান্দা আছে পেছন দিকটায়। বারান্দাটাকে ঘিরে নিয়েছে মিতিন নিজস্ব কাজকর্মের জন্য। খুপড়ি জায়গাটুকুতে অনেক কিছুই আছে। মিতিনের চেয়ার টেবিল, ছোট সোফা, একখানা ফাইল ক্যাবিনেট, বেটে একটা স্টিল আলমারি, বইপত্র, গোপন নথিপত্রও থাকে আলমারিতে, নিজের পেশার প্রয়োজনীয় জিনিসও। ক্যাবিনেটের থেকে গয়না চুরির ফাইলটা পারল মিতিন। বাড়ির সকলের জবানবন্দি রয়েছে, পড়ছে খুঁটিয়ে খুঁটিয়ে। কর্তা আর গিন্নির স্টেটমেন্টে কোথায় যেন একটা ফাঁক আছে মনে হচ্ছিল মিতিনের। কর্তা বলছে স্লিপিং পিল খেয়েছিলেন নৈশারের ঠিক আগে। গিন্নির বক্তব্য 10:30টার সময় ট্যাবলেট খাওয়ার জল দিয়েছিলেন কর্তাকে। কাজের লোকের জবানবন্দি অনুযায়ী 9:30 থেকে 10টার মধ্যে বাড়ির লোকের খাওয়া দাওয়া সব চুকে যায়। কর্তা খুব টাইমের মানুষ, কোনো রকমে বেনিয়ম পছন্দ করেন না। সেদিন কি কোনো কারণে দেরি হয়েছিল? কেউ উল্লেখ করেনি তো। কর্তাগিন্নির মধ্যে কেউ একজন মিথ্যে বলছে, অথবা ভুল। কিন্তু কেন? ফাইল বন্ধ করে মিতিন চোখ বুঝল, ভাবছিল। তার থট প্রসেস রীতিমতো এক শারীরিক ক্রিয়া। গভীর চিন্তার সময় মিতিন অনবরত নাক মুখ খুঁচকয়, কখনো মিটিমিটি হাসে, কখনো অসম্ভব গম্ভীর। যে কেউ এখন বছর 32-এর এই শ্যামলা রং বুদ্ধিদীপ্ত চেহারার রমণীটিকে দেখলে পাগল বলে ভুল করবে। টেলিফোন বেজে উঠল। মূল ফোন ড্রয়িং রুমে, এখানে এক্সটেনশন লাইন। চোখ বুঝেই মিতিন রিসিভার তুলেছে। প্রজ্ঞা পারমিতা বলছি। আমি অনিশ্চয় তালুকদার, ডিসিডিডি। ম্যাডাম কি খুব বিজি নাকি? মিতিনের মুখমণ্ডল হাসিতে ভরে গেল। ভদ্রলোকের সঙ্গে বছর 2-এর পরিচয়, হৃদ্যতাও আছে বেশ। তবু এখনও লোকটার নামের সঙ্গে নিজের পোস্টের উল্লেখ করে, করবেই। হাসি মুখে মিতিন বলল, ওই আর কি, ফেসে আছি বলতে পারেন। তার মানে খুব কামাচ্ছেন? আপনাদের আশীর্বাদে দাদা। তা কর্তাটি কোথায়? তিনিও কামাইয়ে বিজি? আগে না, তিনি এখন অক্ষরের ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছেন। সেটা কি কেস? ক্রসওয়ার্ড পাজল বাংলায়। আছেন বেশ দুটিতে। হে হে হে। কর্তার নাটকের পাস কিন্তু এখনো পেলাম না। ওদের গ্রুপের তো মাঝে মাঝেই শো হচ্ছে একাডেমিতে। চলে যান না যেদিন খুশি। আগে একটা রিং করে দেবেন, ও কাউন্টারে বলে রাখবে। মিতিন একটু থেমে গলাটাকে সামান্য আদুরে করল। দাদা, আমার কাজটার কি হলো? আরে সেজন্যেই তো। আপনি পরশু বিকেলে যখন ছবি আর ফিঙ্গারপ্রিন্টটা পাঠালেন, তখনই আমার নাকটা খুব শুলোচ্ছিল। বাড়ি ফিরেই কাল আর অফিসে যেতে পারলাম না। ও মা, সে কি, জ্বর হয়েছে নাকি? ঠিক জ্বর নয়, জ্বর। মনে হচ্ছে এই এলো, কিন্তু টেম্পারেচার উঠছে না। তার মানে কাজটা হয়নি, তাই তো? ঠিক ধরেছেন। হে হে হে। সাধে কি আর লোক পুলিশকে ছেড়ে প্রাইভেট ডিটেকটিভের কাছে ছোটে? মিতিন গলা ঈষৎ ভারী করল। ইনফরমেশনটা কিন্তু আমার খুব আর্জেন্ট ছিল দাদা। কাজের লোকটা এখনও পুলিশ কাস্টাডিতে। পাস রেকর্ডটা পেয়ে গেলে ওর সম্পর্কে আমি আরও নিশ্চিন্ত হতে পারতাম। আরে দূর, বৃথা খাটছেন। ওই কাজের লোকটাই চোর। আপনারা গোয়েন্দারা অনর্থক সোজা ব্যাপারটা জটিল করেন। আর 2 দিন কাটুক, রুলের গুতোয় ব্যাটা সব ব্যাক করে বলে দেবে। তর্কে গেল না মিতিন, কেজো স্বরে বলল, আজ কি ওগুলো পাবো দাদা? আজ যদি অফিস যায় তো আজই পেয়ে যাবেন। যদি কেন দাদা? মানে যদি সব ঠিকঠাক চলে আর কি। যদি জ্বরটা না আসে, যদি অন্য কোনো ঝঞ্ঝাটে না আটকে যাই। কথাতে এত যদি। পিতৃদত্তর নামটা সার্থক লোকটার। মিতিন টেলিফোন রেখে কয়েক মিনিট ঝুম হয়ে বসে রইল। সব গুলিয়ে দিল লোকটা। কোনো মানে হয়? তাদের পেশাটাই এমন, প্রতি পদে পুলিশের সাহায্য লাগবেই। আবার তাদের উপর ভরসা করতে গেলেও বছর গড়াতে 18 মাস লেগে যায়।
এ বাড়িতে বাংলা ইংরেজি মিলিয়ে অনেকগুলো খবরের কাগজ আসে। আন্দাজ মতো বিভিন্ন দরকারি খবরের কাটিং রাখতে হয় মিতিনকে। এখন আর একটা বাংলা কাগজ নিয়ে পড়েছে পার্থ। শব্দ হাতড়াতে হুস হুস সিগারেট টানছে। বিমলার মাছ কোটা সারা, মশলা বাড়ছে শিলে। মিতিন রান্নাঘরে এলো, কড়া বসালো গ্যাসে। মাছের ঝোলটা নিজেই রাঁধবে। খুন্তি নাড়তে নাড়তে মিতিনের মাথাটা খোলে ভালো। সবে কড়ায় মাছ ছেড়েছে, দরজায় বেলের ঝংকার। পার্থর নড়ার লক্ষণ নেই। মিতিন ঝামড়ে উঠল, দেখো না কে এসেছে। জ্বালালে। পার্থ বিরক্ত মুখে উঠে দরজা খুলছে। সামনেই এক সুবেশ ভদ্রলোক, বয়স 35 বছর, গাটা গোটা চেহারা, নিখুঁত কামানো গালে নীলচে আভা। পার্থ কায়দা করে তাকালো। কাকে চাইছেন? আমি কি একটু পি মুখার্জির সঙ্গে দেখা করতে পারি? আমি পি মুখার্জি, বলুন। না মানে প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়। ও আচ্ছা আচ্ছা, আসুন। আপনার নামটা কি জানতে পারি? লোকটা পকেট থেকে কার্ড বার করে বাড়িয়ে দিল। পার্থ কার্ডে চোখ বোলানোর আগে নিজেই বলে উঠল, আমার নাম অর্চিষ্মান রুদ্র, আমি সল্টলেক থেকে আসছি। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস ঠিকানা নেই এর ৫ম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পারলে বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন। এরকম আরও গল্প নিয়ে আমি চলে আসব আমাদের এই চ্যানেলে। সবাই খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।